আমরা পরিবর্ত মেথড অফ সাবস্টিটিউশনের তৃতীয় দিন তথা শেষ দিন। আমরা ইতিমধ্যে নিশ্চয়ই প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করতে শিখে গেছি। আজকেও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে করবে আমি শুধুমাত্র তার পথ নির্দেশটা দেব। আমার কাজ হচ্ছে এটাই যে আমি শুধু পথটা দেখিয়ে দেবো আর তোমাদেরকেই চলতে হবে সেই পথ দিয়ে। ঠিক আছে, তাহলে এখন দেখো। হ্যাঁ, একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের বইয়ে এক্সারসাইজে যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো কি ধরতে হবে তার হিন্টস কিন্তু অ্যান্সারের শেষে দেওয়া আছে। তো সেটা তোমরা দেখে নিয়ে করতে পারো, বা আমি যেটা বলছি সেটা যদি বুঝে রাখো, কারণ এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেখানে তো আর স্টার দেওয়া থাকবে না, পরীক্ষাতেও স্টার দেওয়া থাকবে না। অতএব কি ধরতে হবে সেটা কিন্তু নিজেকেই ঠিক করতে হবে যে কোনটাকে আমি প্রতিস্থাপন করব। তো সেটা কিন্তু শিখে নিতে হবে। তো দেখো, আমি যেটা বলবো সেটা করলে নিজেই সেটা করতে পারবে। তোমার কি ধরতে হবে সেটা আর দেখানো দরকার হবে না। একটু লক্ষ্য করো, এখানে যে অঙ্কটা রয়েছে e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x dx, এটাও স্টার দেওয়া রয়েছে। তো তোমরা ওটা নিশ্চয়ই করবে। e টু দি পাওয়ার x সমান tan থিটা ধরে করতে বলা আছে, সেটা তোমরা নিজেরা করবে। আর আমি যেটা করছি এটাও একটু লক্ষ্য করে দেখো, নিশ্চয়ই একটু তোমরা পাবে। আমি বলছি যে এটাতে আমরা ধরে নিচ্ছি e টু দি পাওয়ার x সমান z, শুধু e টু দি পাওয়ার x সমান z ধরে নিলাম। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x dx সমান আমরা পাবো dz, তাই না? তাহলে এটা প্রতিস্থাপন করে নিলে আমরা এরকম পাচ্ছি, উপরে dz পাচ্ছি আর নিচে 1 প্লাস এটা e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে আমরা z ধরেছি, তাহলে 2x মানে তো e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মানে তো e টু দি পাওয়ার 2x হয়, তাই না? তাহলে e টু দি পাওয়ার x কে তো আমরা z ধরেছি, তাহলে এখানে z স্কয়ার হচ্ছে। ঠিক আছে, এই আকারটা আমরা পেলাম। তো আমরা যদি একটু ভেবে দেখি, পরবর্তী অধ্যায়ে তো আমরা এটা পেরিয়ে যাব, এখন একটু যদি আমরা অবকলনটাগুলো নিয়ে চিন্তা করি, তো 1/1 প্লাস x স্কয়ার এটা কার অবকলন হতো? এই প্রশ্নটা যদি আমি মাথায় নিয়ে আসি যে এটা কার অবকলন হতো, মনে পড়ছে এটা কার অবকলন করলে এটা পেতাম আমরা? না, ddx অফ কি ছিল? tan ইনভার্স x। তাহলে ddx অফ tan ইনভার্স x সমান যদি এটা হয়, তাহলে এইটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই tan ইনভার্স x হবে, তাই না? তাহলে এইটার ইন্টিগ্রেশন মানে 1/1 প্লাস z স্কয়ারের ইন্টিগ্রেশন নিশ্চয়ই tan ইনভার্স z হবে। তাহলে এটাতে আমরা সরাসরি এটা বসিয়ে দিতেই পারি যে tan ইনভার্স z। যদিও ঠিক এর পরের চ্যাপ্টারে আমাদের এইগুলোকে ফর্মুলা হিসেবেই ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা আগে থেকেই একটু শিখে নিলাম, এটা হবে tan ইনভার্স z। এখন z এর মানটা তো বসাতে হবে, z মানে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। ঠিক আছে, তারপরে আমি 35টা করছি। 35 আর 36-এর একই অঙ্ক, একটু আলাদাভাবে লেখা আছে কিন্তু একটু দেখলেই বুঝতে পারবো, একটু মনোযোগ দিয়ে দেখতে পারবো। আমরা 35-এর সঙ্গে 36 যদি কম্পেয়ার করি তাহলেই বুঝতে পারবো যে 35 আর 36 কিন্তু একই, মানে 36-এরটাও 35-এর মতো করেই করতে হবে। তাহলে আমি 35-এরটা করছি। রুট tan x আছে, তো এইটা আমরা বুঝে যাবো, এটা মনে রাখতে হবে, এটা নোট করার ব্যাপার। এটা নোট করে রাখো যে tan x এর সঙ্গে মানে tan x এর সাথে মানে tan x ইনটু যখন সেকের কোনো যুগ্ম পাওয়ার থাকে, tan x এর সঙ্গে যদি sec x এর যুগ্ম পাওয়ার, হ্যাঁ মানে জোড়া পাওয়ার, জোড় সংখ্যক পাওয়ার যদি গুণ থাকে তাহলে অবশ্যই tan x সমান z করতে হবে। তাহলে এটা আমরা নোট করে মনে রাখবো যে tan x এর সঙ্গে sec এর যদি কোনো যুগ্ম পাওয়ার গুণ থাকে,
যুগ্ম পাওয়ার, জোড় সংখ্যক পাওয়ার কিন্তু, তাহলে অবশ্যই tan x সমান z ধরতে হবে। তাহলে এইখানে আমরা একটু ঘুরিয়ে এটাকে কোসেকটাকে সেভ করে নিচ্ছি। তাহলে রুট tan x এগুলো লক্ষ্য রাখতে হবে ইনটু sec টু দি পাওয়ার 4x dx। তো সেকের যুগ্ম পাওয়ার রয়েছে tan এর সঙ্গে, tan এর যাই পাওয়ার থাকুক না কেন, tan এর পাওয়ার ভগ্নাংশ হোক, tan এর পাওয়ার যাই হোক না কেন, তার সঙ্গে সেকের যুগ্ম পাওয়ার আছে। তো এটাকে আমরা নোট করে রাখলাম, এটা মনে রাখবো। তাহলে কি করতে হবে, tan x সমান z ধরে অবশ্যই হয়ে যাবে। তাহলে tan x সমান হচ্ছে z। তাহলে tan x সমান যদি আমরা z ধরি, তাহলে অবকলন করে কি পাবো, sec স্কয়ার x dx সমান হচ্ছে dz। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইটাতে আমরা এটা রুট ছিল, তাহলে রুট থাকলে z স্কয়ার বসালে সুবিধা, z ধরলেও হবে কিন্তু z স্কয়ার ধরলে আরেকটু বেশি সুবিধা পাওয়া যায়, সেজন্য আমরা রুট থাকলে z স্কয়ারই ধরে নেব। হ্যাঁ, তাহলে এটা 2z dz। তাহলে কি পাবো এখানে, এটা হচ্ছে রুট tan, তাহলে এখানটা z পাচ্ছি আমরা। এইখানটাতে sec 4 আছে, তো sec 4 আছে কিন্তু আমরা পেয়েছি sec স্কয়ার dx, তাই না? তো সবসময় আমাদের dz কে বসানোর জায়গা কিন্তু আগে করে রাখতে হবে, কারণ dz কে না বসাতে পারলে তো অঙ্কটা হবে না। সেজন্য dz এর জায়গাটাকে ছেড়ে রেখে আমরা এখানে sec 4 থেকে dz এর জায়গাটা যদি ছেড়ে রাখি, তাহলে আর একটা sec স্কয়ার এখানে থেকে যাচ্ছে। তাহলে sec স্কয়ার x ইনটু sec স্কয়ার dx এর জায়গায় আমরা বসাতে পারছি 2z dz। ঠিক আছে, এখানে x রয়ে গেল, z এর সঙ্গে কিন্তু x রয়ে গেল। তো যতক্ষণ z এর সঙ্গে x থাকবে ততক্ষণ ইন্টিগ্রেশনের কোনো ব্যাপারই থাকবে না, ইন্টিগ্রেশন করতেও যাব না আমরা। এই x কে যতক্ষণ না z এ, মানে পুরো টার্মটাকে যতক্ষণ না z এ কনভার্ট করতে পারছি ততক্ষণ ইন্টিগ্রেশনের কোনো ব্যাপার হবে না। তাহলে এটা তো 2 কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, দুটো z এক জায়গা হয়ে গেল, z স্কয়ার হয়ে গেল। আর এটাকে কি করব, z এ নিয়ে যেতে গেলে এর সাহায্য নিতে হবে যেখানে ধরেছি। তাহলে এখানে tan x on z স্কয়ার, এটা sec আছে, sec মানে কি আমরা জানি, sec মানে হচ্ছে 1 plus tan স্কয়ার x, তাই না? তাহলে 1 plus tan স্কয়ার x, তাহলে এই sec স্কয়ার x মানে হচ্ছে 1 plus tan স্কয়ার x, তার মানে কি হবে, 1 plus z স্কয়ার এর হোল স্কয়ার মানে z4। তাহলে এখানে আমরা বসাতে পারছি 1 plus z টু দি পাওয়ার 4 dz হলো। তাহলে এবার তো আমাদের মৌলিক আকারে পেয়ে গেছি, দুটো টার্মই আমাদের মৌলিক আকারে চলে এসেছে। x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 2 × z³/3 প্লাস z টু দি পাওয়ার 7/7 প্লাস c। তো এরকম জায়গাতে যদি কমনটা নিয়ে নিই তবে হবে, এখানে মান বসিয়ে দিলেও হবে। এটা নিচে যে যেমন সমর্থ মতো সরল করতে পারবে সেভাবে করলেই হবে। তো z³ কমন যাচ্ছে, z³ কমন গেলে এখানে কত পাচ্ছি আমরা, যে 1/3 প্লাস z টু দি পাওয়ার 4/7 প্লাস c। এবার মানটা বসিয়ে দিতে হবে। তাহলে মান বসালে আমরা কত পাবো, 2z³ আছে, তাহলে এখানে z স্কয়ার মানে tan, তাহলে z মানে হচ্ছে রুট tan, তাহলে রুট tan এর হোল কিউব মানে হচ্ছে রুট tan x এর হোল কিউব লিখতে পারি, বা 3/2 লিখতে পারতাম। ঠিক আছে, আর 1/3 প্লাস z4 আছে, তাহলে z স্কয়ার যদি tan হয় তাহলে z4 মানে tan স্কয়ার হবে, তাহলে tan স্কয়ার x/7 প্লাস c। তো এটা রাখতে পারি, আর এক লাইন এটাকে সরল করে দিতে পারি, এটা লসাগু করে এটা বের করে নিয়ে আসতেও পারি। তো এইগুলো একটু নিচে মানে যে যেমন বুঝবে সেরকম একটু সরল করে দিতে হবে। ঠিক আছে, যেটা বললাম যে 35 আর 36 কিন্তু একই রকমের, মানে তবু একটু পাল্টে দিয়েছে। তো আমরা এটা কি করব, তো প্রথমে আমরা কি করব যে রুট সাইন বাই কস, আর cos 5 আছে, তার মানে চারটে cos ওখান থেকে যদি আমরা বের করে নিই তাহলে cos স্কয়ার বেরিয়ে আসবে, তার মানে হবে রুট tan ইনটু রুট tan বাই cos স্কয়ার, রুট tan x বাই cos স্কয়ার x মানে হচ্ছে রুট tan x ইনটু sec স্কয়ার x।
এরপর আমরা tan x সমান z স্কয়ার তুলি, 35 এর অঙ্কটার মধ্যেই হয়ে যাবে। তারপরেরটা 37 এরটা তো e এর পাওয়ার যেটা রয়েছে x + 1/x কে z ধরবো, কারণটা আর কিছুই নয়, কারণ x + 1/x এর ddx করলে কত পাই, তো x + 1/x এর ddx হচ্ছে 1 - 1/x² যেটা ওর সঙ্গে গুণ রয়েছে। তো এটা আমি আগে বলেছিলাম, আবারও বলছি যে যেটা আমরা z ধরে নিয়ে, এটা পরীক্ষামূলক পদ্ধতি, আমরা z ধরে যদি দেখি তার ddxটা তার পাশে গুণ করা রয়েছে, তাহলে শিওর ওইটা z ধরেই হবে, অন্য কিছু করতে হবে না। তারপরে আমরা 39 চলে এলাম। তো এইরকম এরপরে আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলো কি ধরতে হবে, এইগুলো সাধারণত এই প্যাটার্ন, এই আকারের অঙ্কগুলোকে সাধারণত ত্রিকোণমিতিক টার্মে নিয়ে গিয়ে অঙ্কগুলো করলে খুব সুবিধা হয়। সেই জন্য এইগুলোকে আমরা কখন ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাব সেটা কিভাবে বুঝবো। তো এটা অবকলন করতে গিয়েও বলেছিলাম যে যদি √1 - x² থাকে বা শুধু যদি 1 - x² কখনো কখনো থাকে, তাহলে এটা আরেকবার আমি বলে দিচ্ছি, এগুলো আরেকবার মনে রাখবে যে √1 - x² বা কখনো কখনো যদি শুধু 1 - x² ও থাকে, তাহলে অবশ্যই আমরা x সমান sin θ ধরে নেব। যদিও cos θ ধরলেও হবে, কেউ তর্ক করো না, cos θ ধরলেও হবে, কিন্তু sin θ ধরাই সুবিধা। ঠিক আছে, কারণটা আর কিছুই নয়, কি ধরলে হবে, কারণ এখানে যদি আমরা sin বসাই তাহলে 1 - sin², তার মানে cos² হচ্ছে মানে √, এইভাবে যদি ত্রিকোণমিতিক ফর্মুলার মধ্যে পেয়ে যাই তো সেইটা বসাতে হয়, আর কিছু না ব্যাপারটা। তাহলে এইভাবেই আমরা মনে রাখবো যে এটাকে যদি আমরা tan বসাই তাহলে 1 - tan², তার ফর্মুলা হয় না, 1 - sec বসালে 1 - sec² ফর্মুলা হয় না, তার মানে 1 - tan², 1 - sin² এর ফর্মুলা হয়, cos² হয়ে যাচ্ছে, √, হয়ে যাচ্ছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন চলে আসবে যে তাহলে তো cos θ বসালেও ফর্মুলা হচ্ছে, অঙ্কটা নিশ্চয়ই cos θ বসালেও হবে, কারণ cos θ তো এখানে ফর্মুলা হচ্ছে, তাই না? তাহলে cos θ বসালেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু cos এর ddx করতে গেলে আবার একটা মাইনাস চিহ্ন আসবে, চিহ্ন নিয়ে আবার গোলযোগ হবে, সেই জন্য আমরা এটাকে সবসময় সাইনই ধরবো। আর কি, যদি 1 + x² থাকে তাহলে x সমান আমরা tan θ ধরবো, আর যদি x² - 1 থাকে বা √x² - 1 থাকে তাহলে x সমান আমরা কি ধরবো, x সমান আমরা sec θ ধরবো। এই একই কারণ 1 + tan² মানে cot² হয়, সেজন্য ধরবো। অবশ্যই তোমরা বলবে যে এটা কি cot ধরলে হবে না, cot ধরলেও হবে, কিন্তু তবু আমরা tan-ই ধরবো। x sec θ ধরলে, কারণ এটা sec² - 1 সমান ফর্মুলা হয়, তাই না? তো sec² - 1 মানে cot হয়, সেজন্য এটাতেও sec ধরবো আমরা। অবশ্যই cosec ধরলেও অঙ্কটা হবে, কিন্তু আমরা sec ধরেই সবসময় করবো, কারণ cosec এ নেগেটিভ চলে আসবে, আবার চিহ্ন নিয়ে গোলমাল হবে। যাই হোক, আবার বলেছিলাম আরো 1 - x বা 1 + x যদি একসাথে থাকি, এইটা দুটো জায়গা হয়, কখনো tan ধরতে হয়, কখনো cos ধরতে হয়। তো কখন কোনটা ধরবো, যদি রুট থাকে, তাহলে আমরা cos ধরে নেব, x সমান cos θ ধরবো। আর যদি রুট না থাকে, তাহলেও কিন্তু রুট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এর আগের পরের টার্মটা দেখে বিচার করতে হবে যে এখানে আমরা x সমান কি ধরবো, tan θ ধরতে হতে পারে, cos θ ধরতে হতে পারে, সেটা এর আগে কি টার্মটা রয়েছে সেই টার্মের উপর বিচার করে tan θ না cos θ কি ধরলে সুবিধা হবে সেটা দেখতে হবে। আর একটু বলে রাখি যে এই 1 এর জায়গাগুলোতে অনেক সময় a দেওয়া থাকে, তো যেগুলোতে 1 লিখেছি, যেগুলোতে 1 লেখা রয়েছে, এই জায়গাগুলোতে অনেক সময়, যেমন a² - x², এই টার্ম, তো এই একই রকম দেখতে, শুধু 1 এর জায়গায় a² দেওয়া আছে, তো এই ক্ষেত্রেও আমরা এই রকমই ধরবো, শুধু কি করব, a sin θ ধরবো। তাহলে এবার আমরা অঙ্ক দেখলেই বুঝে ফেলবো যে ত্রিকোণমিতিক টার্মে কি ধরতে হবে, তাহলে আমাদের আর হিন্টস দেখার দরকার হবে না, বা আমরা নিজেরাই আবার ধরতে পারবো। তাহলে a² - x² থাকলে x সমান tan θ ধরবো, তেমনি ভাবে এটা রুট থাকলেও আমরা tan ধরবো, বা রুট না থাকলেও। তো a² + x² থাকলে a tan θ ধরবো, x² - a² থাকলে a sec θ ধরবো, a - x বা a + x থাকলে x সমান a cos θ ধরবো। তার মানে এগুলোতে a থাকলে আমরা এগুলোতে একটা a
নিয়ে ধরে নেব। যাই হোক, এই অঙ্কটা তাহলে এগুলো একটু নোট করে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, মনে রাখার ব্যাপার এগুলো। তাহলে এই অঙ্কটাতে কি করব আমরা এখন বুঝে গেছি নিশ্চয়ই। তাহলে কি ধরবো, তাহলে x সমান আমরা কি ধরবো, নিশ্চয়ই sin থিটা ধরে নিচ্ছি। তাহলে x সমান যদি আমরা sin থিটা ধরে নিই তাহলে কি পাবো, তাহলে dx সমান পাচ্ছি cos থিটা d থিটা। তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে d থিটা মানে পেলাম আমরা cos থিটা d থিটা বাই x স্কয়ার আছে, d থিটা বসিয়ে দিয়েছি। তাহলে বাকিগুলো সব আমাদের এখান থেকে কনভার্ট করে নিতে হবে থিটাতে। তাহলে x মানে হচ্ছে sin স্কয়ার থিটা আর √1 - x স্কয়ার, তাহলে 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, রুটটা উঠে গেলে শুধু cos থিটা আসছে। তাহলে cos থিটাটা উঠে গেল, 1/sin মানে হচ্ছে কি cosec স্কয়ার থিটা, যেটা মৌলিক ফর্মের মধ্যে পড়ে। তার মানে মৌলিক আকার পেয়ে গেলাম। মৌলিক আকারে ইন্টিগ্রেশন আমরা করতে পারি, ইন্টিগ্রেশন শুধুমাত্রই আমরা মৌলিক আকারেই করতে পারি। তাহলে cosec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি, মাইনাস cot থিটা প্লাস c। এখন থিটার মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে বের করব আমরা, sin থিটা মানে x। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ দেখি, তার মানে এখানে x/1 আছে, এটা থিটা। তাহলে x/1 যদি মনে করি তাহলে এটা x, এটা 1, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমিটাকে আমরা এখান থেকে পেয়ে যাব 1 - x স্কয়ার, তাই না? এবার এখানে আমাদের যা থাকবে cot থাকুক, tan থাকুক, cosec থাকুক, sec থাকুক, আমরা এখান থেকে বের করে নেব। তাহলে cosec মানে কি হবে, cot আছে এখানে, cot হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে √1 - x স্কয়ার বাই x প্লাস, এটা করতে হবে। তারপরে আমরা চলে এলাম 46 cos টু দি পাওয়ার 5x sin x dx। তো এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, তো এটা আমরা tan cot আনতে পারছি, কিন্তু cot এর সঙ্গে কি পাচ্ছি না cos 4। তো cot এর সঙ্গে cos না, cot এর সঙ্গে যদি cosec এর যুগ্ম পাওয়ার পেতাম তাহলে অবশ্যই cot x সমান যোগ করতাম। তো তাহলে tan এর সঙ্গে sec এর যুগ্ম পাওয়ার হলে tan x সমান যোগ করব, cot এর সঙ্গে cosec এর যুগ্ম পাওয়ার থাকলে cot x সমান যোগ করব। তো এখানে তো সেটা পাচ্ছি না আমরা। তো এইরকম জায়গাতে যদি sin আর cos এর অঙ্ক থাকে, sin আর cos এর অঙ্ক থাকে, তাহলে দুটোর মধ্যে যদি অযুগ্ম পাওয়ার দেখা যায় তাহলে যার অযুগ্ম পাওয়ার আছে সেটাকে বাদ দিয়ে অন্যটাকে জেড ধরলেই হয়ে যাবে। তো এখানে আবার দেখছি আমাদের দুটোই অযুগ্ম পাওয়ার আছে। তো দুটো অযুগ্ম পাওয়ার থাকলে যে কোনো একটাকে জেড ধরলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে হয় আমরা sin x সমান জেড ধরলেও হয়ে যাবে, cos x সমান জেড ধরলেও হবে। অ্যান্সারগুলো অবশ্যই একটু উল্টো হয়ে আসবে। যদি ওরা sin x সমান জেড ধরে উত্তর করে তাহলে এরকমই হবে, cos x সমান জেড ধরে উত্তর করলে আর এরকম। এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতিক টার্মের অঙ্কের ক্ষেত্রে অঙ্কের উত্তর একটু আলাদা হতেই পারে। তো কারণ ত্রিকোণমিতিক বিভিন্ন অভেদের মধ্যে পড়ে, সেই জন্য উত্তরগুলো পাল্টে যেতে পারে। যাই হোক, এটাতে আমরা sin x সমান জেড ধরছি। তাহলে sin x সমান যদি জেড ধরি তাহলে কি পাচ্ছি, তাহলে cos x dx সমান dz হচ্ছে। তাহলে আমাদের একটা cos এখান থেকে আগে dz কে বসানোর জায়গাটা কিন্তু আগে ছেড়ে দিতে হবে। তাহলে dz কে বসানোর জায়গাটা ছেড়ে দেওয়ার পর cos 4 থাকছে আমাদের। তাহলে আমরা এখানে cos 4 লিখছি, cos টু দি পাওয়ার 4x ইনটু dz, কারণ dz কে বসাতে না পারলে আমাদের অঙ্ক হবে না। তাহলে এখানে z বসলো, ঠিক আছে। এবার যেহেতু অঙ্কটা এখনো z এ কনভার্ট করতে পারিনি পুরোটা, এখানে এখন x রয়ে গেছে, তাহলে এখনো কিন্তু আমরা ইন্টিগ্রেশনের দিকে যাব না যতক্ষণ না পুরো অঙ্কটাকে z এ কনভার্ট করতে পেরেছি। তাহলে এই x টাকে কোথা থেকে পরিবর্তন করতে হবে, এখান থেকে sin x সমান z। তাহলে sin x সমান যদি z হয় তাহলে এখানে বসানোর তো জায়গা করে দিতে হবে। তাহলে আমরা এটাকে cos 4x কে আমরা এটা লিখতে পারি 1 - sin স্কয়ার x এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটাতে এবার z বসাতে পারবো 1 - z স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এটা বসাতে পারবো 1 - z স্কয়ার এর হোল স্কয়ার dz বাই z। এবার তো বুঝতেই পেরেছো, হোল স্কয়ারটা ভেঙে নিয়ে সেপারেট করলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। dz তাহলে পাচ্ছি একটা 1/z, একটা 2z আর একটা হচ্ছে z কিউব।
অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এখানে। তারপরে এটা আমরা জানি 1/z, z এর পাওয়ার নিচেতে 1 আছে, তারপর এটা লগ হবে, তাহলে লগ mod z হবে। এটা 2 ইনটু z এর পাওয়ার 1 আছে, তার মানে z²/2 হবে, আর এটা হবে z4/4 প্লাস c। এখন z এর ভ্যালুটা পুট করতে পারলেই হয়ে যাবে। z মানে আমরা ধরেছি sin x, তাহলে log sin x -2 কেটে গেল, তাহলে sin স্কয়ার x, আর z4 আছে তো তার মানে sin 4 হবে, তাহলে sin টু দি পাওয়ার 4x/4 প্লাস c। তাহলে আমরা এইভাবে উত্তর লিখে দিলাম, ঠিক আছে। তারপরে 47, এই একটা অঙ্ক, একটা রুট আছে একটা কিউব রুট আছে। তো এইরকম জায়গাতে যখন দেখবো একটা রুট, দুটোই যদি রুট থাকতো তো আমরা জানি নিরসন করলে হয়ে যেত, বা দুটোই যদি কিউব রুট থাকতো তাহলে আমরা x+1 z কিউব ধরতাম। কিন্তু একটাতে রুট একটাতে কিউব রুট দিয়েছে, তো এই জায়গাতে আমরা কি করব, একটাতে 1 এর 2 পাওয়ার আছে আর একটাতে আছে 1 এর 3 পাওয়ার, তো এই দুটো যোগ করলে আমরা পাবো 6 পাবো না 6 পাওয়ার। সেই জন্য আমরা কি করব না x+1 সমান z⁶ ধরে নেব। তো এইগুলো একটু আমাদের প্রথমত মনে রাখতে হবে, তারপর নিজের অভিজ্ঞতা বেড়ে গেলে তখন অনেক জায়গায় যখন এগুলো দেখতে পাবো তখন অটোমেটিক নিজেই করে ফেলতে পারবো। তো আপাতত একটু মনে রাখতে হবে। তাহলে এটা অবকলন করছি, তাহলে dx পাচ্ছি 6z² dz, z⁵ dz। তাহলে এখানে আমরা বসাচ্ছি x লিখলাম, dx এর ভ্যালু বসাচ্ছি 6z⁵ dz, নিচে এটাতে বসবে কত বসবে z3, আর এটাতে বসছে z²। এই একটা x এখনো থেকে গেল, তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো, এখান থেকে বের করে নিচ্ছি x সমান হচ্ছে z⁵ তাহলে বসিয়ে দিলাম এটা। তো তাহলে 6টা কনস্ট্যান্টটা বেরিয়ে গেল, এটা z⁵ বসালাম, z⁵ বসালাম, আর নিচে z²টা কমন নিচ্ছি, তাহলে হচ্ছে z+1, ঠিক আছে। তো এখানে z কেটে যাচ্ছে, তাহলে এখানে z³ পাচ্ছি, z³ ইনটু z⁵ -1/z+1 এটা পাচ্ছি আমরা। z-টাকে গুণ করে নিলাম, তাহলে z⁹ z³ তো এরকম জায়গায় আমি বারবার বলে গেছি যে এরকম জায়গাগুলোকে আমরা ভাগ করে নেব। আমাদের ভাগটা কিন্তু এখন করে নেওয়ার সব থেকে সুবিধা এইরকম জায়গাগুলোতে। উপরে যদি চলের পাওয়ার বেশি হয়, অপেক্ষক দুটো যদি মূলদ হয়, তাহলে অবশ্যই ভাগ করে নেওয়াই সব থেকে সুবিধাজনক পদ্ধতি। তাহলে z⁹ আর z³ আমরা ভাগ করে নেব z+1 দিয়ে, ঠিক আছে। ভাগ তো আমরা জানি, 7 এ শিখেছি, 8 এ শিখেছি, 9 এ ভাগ করেছি, তো সেই ভাগটা আবার করব। এখানে 9 আছে, ভাগের নিয়মটা হচ্ছে কি প্রথম সংখ্যাটাকে মিলিয়ে দিতে পারলেই হলো। তাহলে এটাকে আমরা মিলিয়ে নিচ্ছি, তাহলে এটা z কে কত দিয়ে গুণ করলে z⁹ হবে, তাহলে z⁵ দিয়ে গুণ করতে হবে, তাহলে z⁵ হয়ে গেল, প্লাস হচ্ছে z⁵। তো এইভাবে পরপর এই ভাগটা করতে হবে। তাহলে -3 গেল, তাহলে -z4 z³ মিলে গেল। তাহলে কোনো তো ভাগ শেষ থাকলোই না, ভাগ শেষ থাকলে আমরা 15 দিয়ে লিখতাম। তো এটা সবটা এখানে নামিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে z⁵ 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 z⁴ তো এরপর এটা ইন্টিগ্রেশন করে z এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটা নিচে আসার পরে আমরা চলে এলাম
দীর্ঘ উত্তরধর্মীতে। তো দীর্ঘ উত্তরধর্মীর একেরটা দুইয়েরটা এগুলো কি ধরতে হবে তোমাদেরকে আমি বলে দিয়েছি, তো সেটা দেখি তোমরা ঠিক করে নেবে এগুলো কি ধরতে হবে। হিন্টস দেখার কোনো দরকার নেই। তিনেরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তিনেরটা এই আকারটাকে মনে রাখতে হবে। তো এইরকম একটা আকারকে মনে রাখবো আমরা ইন্টিগ্রেশনে সবসময় কিন্তু কোন আকারের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইভাবে আকারগুলো কিন্তু আমাদের চিনে রাখতে হবে যে এই আকারটা যেখানেই পাবো আমরা সেইভাবেই করবো। তো এইরকম আকার, এই যে x² - 1 আর নিচেতে x4 আছে, অ্যাকচুয়ালি হোল স্কয়ারটা ভাঙলে এখানে x4 পাবো। তো এইরকম একটা আকারের অঙ্ককে করার সময় আমরা কি করব, লব হরকে x² দিয়ে ভাগ করে নেব। তাহলে লব হরকে যদি x² দিয়ে ভাগ করে নিই তাহলে কি পাবো, উপরে পাবো 1 + 1/x², কেটে কেটে ভাগ করলাম। নিচে আমরা হোল স্কয়ারের ভিতরে যদি x² দিয়ে ভাগ করতে যাই তাহলে ভিতরে আমাদের শুধু x যাবে, তাই না? স্কয়ারটা তো এখানে রয়েছে, তাহলে শুধু x দিয়ে ভাগ হবে। তাহলে শুধু যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, x - 1/x এর হোল স্কয়ার, তাই না? এরপর ওটাতে কি হবে, x - 1/x = 0 ধরলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর তোমরা নিজেরা বাড়িতে করে শেষ করবে এটা। তারপরে 4 - 2 আমি শুধু দেখো কি ধরতে হবে। এখানে মনে হচ্ছে এটা একটা নতুন আকার, কিন্তু আমরা তো এটা জানি যে √, যদি a - x বা a + x এরকম আকারের অঙ্কগুলোতে x সমান কি ধরতে হবে বলেছিলাম, a cos θ আকার ধরতে হয়। তো এখানে শুধু স্কয়ার আছে, তাই না? স্কয়ারগুলো বাড়তি আছে, তো এই স্কয়ার থেকে আমরা কি করব, কিছু না শুধু আমরা x এর স্কয়ার নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, x² = a cos θ বা cos 2θ ধরতে পারো, a 2θ ধরলেও হবে। তাহলে θ ধরলেও হবে, 2θ ধরলেও হবে। 2θ ধরার একটু সুবিধা, কারণ এদিকে একটা 2 আসবে ওদিকে একটা 2 আসবে, দুটো 2 কেটে যাবে, সেজন্য 2θ ধরলে একটু বেশি সুবিধা পাবে, তবে θ ধরলেও হবে। তাহলে এবার আমরা কি করব, x এর সাপেক্ষে অবকলন করে দিলে পাবো 2x dx = 2 মাইনাস আসছে একটা 2a sin 2θ dθ, এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে কি করব, 2টা তো কেটে যাচ্ছে, তাহলে x dx এখানে রয়েছে, তাহলে dz এর জায়গাটাকে সবসময় আগে করে নিতে হবে। এখানে আমরা θ ধরেছি, তাহলে θ সাপেক্ষে করব, তাহলে dθ এর জায়গাটা কিন্তু আমরা রেখে দেব আগে। তারপরে কি করব, √a² - x², মানে হচ্ছে a cos, এটা a² হবে, তাহলে a² cos 2θ বাই a² + a² cos 2θ, ঠিক আছে। আর dx মানে হচ্ছে কি বসাবো, dx মানে হচ্ছে a² sin 2θ dθ, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি আমরা a² কমন নিই তাহলে নিচে a² কমন যাচ্ছে, তাহলে স্কয়ারটা কেটে যাচ্ছে, দিয়ে কি পাচ্ছি 1 - cos 2θ বাই 1 + cos 2θ ইনটু a² sin 2θ dθ। a² কনস্ট্যান্ট টার্ম, ওটা আমরা বের করে দিচ্ছি। 1 - cos 2θ বাই 1 + cos 2θ দুটোরই ফর্মুলা আছে বা একসাথে ফর্মুলা আছে, যেটা খুশি আমরা বসাতে পারি। এটা হচ্ছে 2 sin² θ, এটা হচ্ছে 2 cos² θ, তার দুটো মিলিয়ে হচ্ছে tan² θ। তাহলে রুটটা উঠে দিলে হবে শুধু tan θ, তাহলে tan θ sin 2θ dθ, এইটা আমরা পেলাম। এখন আমরা কি করব, তো একটা জায়গায় θ একটা জায়গায় 2θ, তো এইরকম জায়গাগুলোতে আমাদের কি করতে হবে, একটা θ একটা 2θ নিয়ে কিন্তু অঙ্ক করা যায় না। সেজন্য নিশ্চয়ই থিটাকে আমরা 2θ করতে যাব না, কারণ 2θকে θ করাই আমাদের সুবিধা। তাহলে এই 2θকে θ করে নিচ্ছি, আর এই 2θকে যখনই θ করব এখানে কি আসবে 2 sin θ cos θ, তাহলে 2 sin θ cos θ, তখন এইটাকে আমরা যদি sin cos এ ভেঙে নিই তো সেটাই সুবিধা হবে, কারণ cos θ টা তখন কেটে যাবে। তো এইগুলো একটু লক্ষ্য রাখলেই কিন্তু আমরা করতে পারবো। 2 sin θ cos θ, তাহলে কি হলো, cos θ টাও কেটে যাবে।
তো দেখো আমরা প্রায় একটা মৌলিক আকারের দিকে এগোচ্ছি। 2 sin স্কয়ার থিটা, মনে আছে 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি হয়? 1 মাইনাস cos 2 থিটা d থিটা, তাই না? তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা কি করব, এবার ইন্টিগ্রেশনটা করে দেব। তাহলে এখন a1 এটা মৌলিক আকারে চলে এসেছে, ইন্টিগ্রেশনটা আমরা করে নেব। ওইখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা তো দিতে আমি ভুলে গেছিলাম। তাহলে এখানে একটা মাইনাস আসছে, তার মানে এখানে একটা মাইনাস আসছে, তো এইগুলোতে একটা মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস স্কয়ার। এখন আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা কি পাচ্ছি, মাইনাস a স্কয়ার ইনটু 1 এর ইন্টিগ্রেশন আসছে এখানে থিটা, আর মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন আসছে sin 2 থিটা বাই 2 প্লাস c। তো এখন মান বসাতে হবে থিটার মান। থিটার মানটা আমরা কিভাবে বসাবো? যদি কোথাও সিঙ্গেল থিটা থাকে, অনলি থিটা মানে একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা ইনভার্স দিয়ে বসাবো, কারণ ইনভার্স অ্যাঙ্গেলকে প্রকাশ করে। কিন্তু কোনো ত্রিকোণমিতিক টার্মে এই থিটার জায়গায় কিন্তু আমরা ইনভার্স বসাতে পারবো না, কারণ এটা ত্রিকোণমিতিক টার্ম, এটা একটা সংখ্যাকে প্রকাশ করে। সেজন্য এখানে আমরা একটা মান বসাবো, আর এখানে আমরা যেহেতু এটা অ্যাঙ্গেল, এইখানে আমরা ইনভার্স বসাবো। তো কিভাবে বসাবো? এখান থেকে আমরা প্রথমে এটা বের করে নেব। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, cos 2 থিটা সমান হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে 2 থিটা সমান হচ্ছে cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে যেহেতু এটা একটা অ্যাঙ্গেলকে প্রকাশ করে আর ইনভার্স অ্যাঙ্গেল প্রকাশ করে, সেজন্য শুধু অ্যাঙ্গেল যেখানে আছে সেই জায়গাতে আমরা ইনভার্স বসিয়ে দেব। কিন্তু কখনোই এইটার জায়গায় আমরা এই মানটাকে বসাবো না, কারণ তাহলে এখানে কি করব, এখান থেকে সরাসরি cos 2 থিটা থেকে sin 2 থিটা নিয়ে আসবো। তাহলে cos 2 থিটা যদি এটা হয়, তাহলে আমরা এটা জানবো cos মানে হচ্ছে ভূমি, অতিভুজ। তাহলে এটা কি হবে, রুট ওভার অতিভুজের স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস ভূমি স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেব sin 2 থিটা মানে হাফ অফ sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে রুট ওভার a4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস c। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক টার্মের মানটা এইভাবে সংখ্যায় বসাবো, আর সিঙ্গেল থিটা যেখানে আছে সেখানে আমরা ইনভার্স দিয়ে বসাবো। তাহলে এটা আমরা অ্যানসার রাখতে পারি। স্কয়ারটা একটু গুণ করে নিতে পারি। তাহলে স্কয়ারটা যদি গুণ করে নিতে হবে মাইনাস a স্কয়ারটা মাইনাস a স্কয়ার বাই 2 cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার, আর প্লাস a স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার a4 মাইনাস x4 বাই 2 প্লাস c। ঠিক আছে, তারপরে 8 একটা cos x বাই cos x প্লাস a। তো এই একটা আকার, যেমন 8 এর একটা, দুটো, 9 এর দুটো, সব এই ফর্মের মধ্যে চলে আসবে। তো এইরকম আকারের ক্ষেত্রে কি করব, এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচেতে cos x প্লাস a নিয়েছি। এটা যদি নিচে না দিয়ে উপরে যদি x প্লাস a দিত, তাহলে কিন্তু আমরা কি করতাম, cos a প্লাস b সূত্র বসিয়ে দিয়ে সেপারেট করে দিলে হয়ে যেত, কারণ নিচে একটা টার্ম থেকে সেপারেট করা যায়। তো এখানে নিচেরটাকে যদি আমরা cos a প্লাস b সূত্র বসিয়ে দিই, তাহলে তো আমরা সেপারেট করতে পারবো না। সেই জন্য কি করতে হবে, আমাদের এটা চেঞ্জ করে উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে x প্লাস a কে উপরে কিভাবে নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যেতে পারবো, এবং সেটা তখন নিয়ে যেতে পারবো যদি আমরা চলটাকে পরিবর্তন করে ফেলতে পারি। তাহলে কি করবো, এখানে x প্লাস a সমান z ধরে দেখি না, এইভাবে আমাদের দেখতে হবে। সব পরীক্ষামূলক পদ্ধতি পর্যবেক্ষণের সাহায্য নিয়ে পরীক্ষা করতে হবে। তো এটা যদি ধরি আমরা, তাহলে কি হবে, তারপরে আস্তে আস্তে যখন আমরা বুঝে ফেলবো তখন জিনিসটাকে তো ধরে নেব, তখন আর আমাদের পর্যবেক্ষণের সাহায্যে সরাসরি সিদ্ধান্তেই পৌঁছে যাব। যাই হোক, dx সমান dz হচ্ছে, তাহলে আর কি হচ্ছে, x গুলোকে এখন কনভার্ট করে নেব আমরা z এ। তাহলে x সমান কি হবে, এখানে z মাইনাস a পাচ্ছি, তাহলে এখানে cos z মাইনাস a পাচ্ছি, আর নিচে কত পাবো, cos z পাবো, তাই না? আর dx মানে তো dz। ব্যাস, জিনিসটা যা ছিল ঠিক তার উল্টো চলে এলো, এটাই চাইছিলাম।
এখন আমরা এখানে cos a প্লাস b ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে cos a sin cos a cos b প্লাস sin a sin b sin z sin a বাই cos z dz সেপারেট করে দেবো। তাহলে পাচ্ছি আমরা cos a প্লাস sin z বাই cos z মানে tan z ইনটু sin a। ঠিক আছে, তারপরে দেখো এই একটা ট্র্যাপ বলতে পারো, ফাঁদে ফেলার একটা জায়গা। cos a এটা ইন্টিগ্রেশন যদি করেছো যে sin a তো সঙ্গে সঙ্গে গোল্লা খেয়ে যাবে, তো এটা কখনোই করবে না কারণ এটা কনস্ট্যান্ট টার্ম। a যেহেতু কনস্ট্যান্ট তাহলে cos a গোটাটাই কনস্ট্যান্ট হবে, আমরা জানি এটা। তো log a যদি কনস্ট্যান্ট হয় তো log এও কনস্ট্যান্ট হবে, তাহলে a কনস্ট্যান্ট তাহলে cos a কিন্তু কনস্ট্যান্ট টার্ম। অতএব এটা যদি ভুলেও আমরা sin a করে দিই ইন্টিগ্রেশন তাহলে পুরোটাই ভুল হয়ে গেল। সেই জন্য আমরা কি করব, এটা এখন তো সাধারণ আকারে মৌলিক আকারে পেয়ে গেছি আমরা, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে বেরিয়ে যাচ্ছে। আর এখানে কি আছে 1 তো আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন এখানে কি হবে, z এর সাপেক্ষে করছি তাহলে একটা z হবে প্লাস এটা কনস্ট্যান্ট টার্ম sin a বেরিয়ে গেল, আর tan z এর ইন্টিগ্রেশন হবে, tan z এর ইন্টিগ্রেশন আমরা এখানেই শিখেছি log দিয়ে হয় log mod sec z প্লাস c। ঠিক আছে, তাহলে আমরা এখন z এর মানটা বসিয়ে দেব। তাহলে z টা যেহেতু পজিটিভ নয়, z এর মান হচ্ছে কত x প্লাস a, তাহলে এখানে আমরা x প্লাস a কে আগে নিয়ে চলে আসছি, cos a প্লাস sin a log mod sec x প্লাস a। তো এখানে আরো একটা ব্যাপার চলে এলো, যেটা হচ্ছে একটা লাইনের মধ্যে দুটো কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে না। এর আগেও অনেক জায়গায় এটা হয়েছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা যেন আমাদের লক্ষ্যের বাইরে চলে না যায়। এই যে গুণ করলে যে লাইনটা পাবো a cos a, এটা সিঙ্গেল একটা কনস্ট্যান্ট টার্ম, যেটা c আর একটা কনস্ট্যান্ট টার্ম। তো এরকম যদি কোনো জায়গায় হয় যে এখানে মাঝখানে আরেকটা কনস্ট্যান্ট বাড়তি চলে এসেছে, তো সেটা আমাদের c এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে এখানে কি পাবো আমরা, x cos a পাবো, এই গুণটা করে নিলাম, প্লাস sin a পাবো log mod sec x প্লাস a প্লাস এই দুটো যোগ হয়ে যাবে, এই যে a cos a প্লাস এটা তখন কি করব আমরা, এইটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে এখানে শুধু c করে দিলাম, আর পাশে লিখে দেব যে c ড্যাশ এর সঙ্গে যোগ হয়েছে কি না a cos a যোগ করে আমরা c করেছি। ঠিক আছে, এটা শুধু পাশে লিখে দেবো। অবশ্যই সিটা যে সমাকলন ধ্রুবক এটা কিন্তু সব সময় লিখতে হয়, এটা সব সময় লিখতে হয়। ঠিক আছে, তারপরে 9টাও একই হবে। আর নিচে যেটা রয়েছে sin x প্লাস a, তাহলে নিচেরটা যদি আমাদের সিঙ্গেল করে নিতে পারি তাহলে আমরা যেহেতু সেপারেশন করতে পারছি সেই দিককে বিচার করে আমরা কি করব, x প্লাস a সমান z ধরে নেব। তাহলে x প্লাস a সমান z হলে তাহলে উপরে আমরা sin a প্লাস b বাই a মাইনাস b যা সূত্র পাবো বসিয়ে দেবো, আর নিচে তারপর সেপারেট করে নেব। আর 9 এর 2 এর tan আছে, ওটাকে sin cos এ ভেঙে দিলে ওটা 9 এর 1 এর মতোই হয়ে যাবে, এবং তখন নিচেতে যেটা থাকবে যে থিটাটা আসবে সেই থিটাটাকে z ধরে আমরা 9টা করে নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো না হয় পরের দিন হবে।